হ্যালো এভরিওয়ান, এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 8টার মতো। ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম আর এখন হব ফ্রেশ। তো অনেক দিন হয়ে গেছে সেই রকমভাবে কিন্তু আমার কোনো রকম ডেইলি ব্লগ শ্যুট করা হয়নি। বাড়িতে আসার পর ঘরের সমস্ত কাজকর্ম করতে করতে প্রায় অর্ধেকটা সময় চলে গেছে আমার। ধরো ঘরের এই ঝুল ঝাড়াঝুড়ি কাচাকুচি অর্ধেক করে করছি, আর প্রায় 2-3 দিনের মতো হয়ে গেল যেহেতু বাড়ি থেকে এসেছি। আর আসার পরেই আমি পায়েতে ভীষণ পরিমাণে চোট পেয়েছি, যার জন্য সব কিছু করতে একটু কষ্ট হচ্ছে। তবে নিজেকে তো করতেই হবে, কারণ বাড়িতে কোনো কাজের লোক নেই। আর সব থেকে বড় কথা, বাড়িতে তো কোনো রকম শ্বশুর শাশুড়ি নেই। শাশুড়ি থাকলে হয়তো এই অবস্থা একটু হেল্প করতে পারতো। তো যাই হোক, এখন হচ্ছে আমি ফ্রেশ হওয়ার পর বিছানা গোছকাজ করব, সমস্ত কাজকর্ম। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্ট যে কাজটা থাকে সেটা হচ্ছে ফ্রেশ হওয়া। ফ্রেশ তো আমি অনেক আগেই হয়ে গেছি। এখন করব হচ্ছে ব্রাশ করার পর তারপর করব নাস্তা। পুরো রুটিন বাই রুটিন কাজ চলতে থাকে প্রত্যেক দিন। আজ একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। যখন কাউকে আমি বলি যে আমার বাবা নেই, বাবা প্রায় 9 বছর হয়েছে মারা গেছে, তখন তাদের মনে রিয়াকশানটা এটা থাকে বা তারা আমাকে এটা বলে, আরে বাবা নেই, কি করে সংসার চলে তাহলে তোদের? তোরা খুব গরিব বল, অনেক কষ্ট বল তোদের। মানে তাদের ধারণা বাবা যদি পাশে না থাকে বা বাবা যদি কারো না থাকে তাহলে তারা মনে হয় খেতেই পায় না, তাদের মনে হয় আর চলার মতো কোনো পয়সা কড়ি থাকে না, তাদের মধ্যে জীবনে মনে হয় অনেক কষ্ট। তারা ভুলে যায় বাবা মারা গেছে কিন্তু মা এখনো বেঁচে আছে। তাই একটা সন্তানের লালন পালন করবার মতো ক্ষমতা একজন মা রাখে। যদি তার কোনো কাজবাজ নাও পায় বা চাকরি নাও পায়, পরের বাড়িতে বাসন মেজে কিন্তু সে তার সংসারটা ভালো করে চালাতে পারে, একটা ছেলেকে মানুষ করতে পারে, একটা মেয়েকে সে মানুষ করতে পারে। অনেক মানুষ আছে যাদের কারণবশত ডিভোর্স হয়ে গেছে, তারাও তো সিঙ্গেল মাদার, তাহলে তাদের সংসারটা কেমন করে চলে? হ্যাঁ, এটা মানছি, একটা সন্তানের জন্য একজন বাবা আর একজন মা অবশ্যই দরকার, কিন্তু তা বলে এটা না যে একজন বাবা না থাকলে একটা সন্তান বড় হতে পারবে না বা একজন মা না থাকলে একজন সন্তান বড় হতে পারবে না। এই জগতে কারোর জন্যই কোনো কিছু আটকায় না, না একটা ছেলের জন্য একটা সংসার আটকায়, না একটা মেয়ের জন্য তার সন্তানের পড়াশোনা খাওয়া দাওয়া আটকায়। তাই এই জগতে সবাই যে যা সে তার নিজের মতো করে দাঁড়িয়ে নিজের মতো করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে ভালোভাবে থাকতেও পারে। তাই এই কথার কোনো মানে নেই। কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আমার নিজের জন্য বসিয়েছি চা। তো এই দেখো, এইদিকে হচ্ছে চা আর এইদিকে হচ্ছে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলছি। তো চলো এখন চা খেয়ে নিয়ে যাবো একবার নিচে, কারণ ঘরে আলু শেষ হয়ে গেছে, তো আলু নিতেই নিচে যেতে হবে। শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সকালবেলা কিন্তু আমি ঠাকুরকে জাগিয়ে দিলাম। সকালবেলা একটা করে ধূপ দিয়ে ঠাকুর জাগাতে হয়, তারপর আবার বেলার দিকে যেমন পুজো করতে হয় সেরকম পুজো করতে হয়। বাইরে রোদ দেখো, এই রোদের মধ্যেও কিন্তু মানুষকে বেরোতে হচ্ছে, কিছু করবার নেই। আর পুরুলিয়াতে যেহেতু একটু রোদের পরিমাণ বেশি, গরমটাও বেশি, তাই মানুষ তো ঘরের মধ্যে বসে থাকতে পারে না, কাজ না করলে বাড়িতে খাবে কি? তো সেই জন্য মানুষকে কিন্তু বাইরে বেরোতেই হয়েছে। তবুও যেহেতু এখন 10টার মতো বাজে, অনেক রোদ, লোক কিন্তু বাইরে খুব কমই বেরিয়েছে। আর এই যে আমাদের এখানটাতে একটা এসি চলে, এই এসির গরম হাওয়াটা পুরো আমার ঘরের ভিতরে আসে। তো সেই জন্য অধিকাংশ টাইম আমি এই দরজাটাকে বন্ধ করে রেখে দিই, কারণ শীতকাল হলে ঠিক হয় কিন্তু গরমকালে প্রচণ্ড গরম। এই যে চা আর এখানে হচ্ছে বিস্কিট, চা আর বিস্কিট নিয়ে এখন বসে পড়েছি। এই শহরেতে সম্পূর্ণ আমি একা, চায়ের সঙ্গীও নেই আর বাইরে ঘুরতে যাওয়ার কোনো সঙ্গীও নেই, তো সেই জন্য একা একাই সব কিছুটা করতে হবে। তো চলো এখন চা খেয়ে নিই। নিচে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু রেডি হয়ে গেছি আলু নিতে যাব বলে, কারণ আলু তো শেষ হয়ে গেছে আর আলু ছাড়া তো মানে আমাদের বাঙালিদের একটা দিনও চলবে না। তো সেই জন্য আলু নিতে এখন যাব একবার নিচেতে। তো নিচে থেকে এসে তারপর ঘর মুছবো, স্নান করব, বাড়িতে যা যা কাজকর্ম আছে সেগুলো করব। তো চলো তোমাদের সাথে নিয়ে নিচে যাই। বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ আর এই রোদের মধ্যে আমি এসেছি আলু কিনতে। কলকাতার গরমটা ভ্যাপসা গরম, কিন্তু আমাদের এখানের ওয়েদারটাই প্রচণ্ড পরিমাণে গরম। এটা কি ডালিয়া? আপনাকে ভিডিও করছি, হ্যাঁ ইউটিউবে ছেড়ে দেবো, বলবে এই দোকান থেকে সবাই নেবে।
ধঙ্কু কই, কই ধঙ্কু? ধঙ্কু, তুমি ধঙ্কু? তুমি তো ধঙ্কু শোনা। ধত্তরা, ধত্তরা, ধত্তরা একটু হাসো না, তোমার হাসি পায়। বাবা যখন মারা যায় তখন খাওয়া দাওয়ার কষ্ট পাইনি, জামা কাপড় পরবার কষ্টও পাইনি। যে কষ্টটা পেয়েছি সেটা হচ্ছে মাথার ওপর একটা ছায়া। ঠিক ডিসিশান নেওয়ার জন্য একজনকে দরকার, বা বাড়িতে অনেক আশেপাশের মানুষ থাকে যারা দেখবে পরিবারের যদি মাথা না থাকে তারা ভাবে তাদের কাছে তো কোনো মাথা নেই, তাই তাদেরকে চেপে ধরাটা খুব অতি সহজ। তো সেই কষ্টটা পেয়েছি। অন্যান্য মানুষরা জোর করে আমাদেরকে অনেক কথা শুনিয়েছে, অনেক ঝগড়া করেছে ইচ্ছে করে আমাদের সাথে। এই সবের কষ্টগুলো একটু বেশি পেয়েছি। তবে সময়ের সাথে সাথে যখন বড় হয়েছি সব কিছুটা সামলেও নিতে শিখেছি। আমি হলাম বাড়ির বড় মেয়ে, তাই বাবার পরে সব থেকে যার বেশি দায়িত্ব পড়ে সেটা হচ্ছে আমার। আমার বোন ভাইরা কোনো জিনিস যখন করে বা কোনো জিনিস করবার আগে আমাকে কিন্তু জিজ্ঞেস করে। বাবার মতোই তারা আমাকে মানে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় জিনিস। তবে আমি তাদের কাছে বাবার মতো ছায়া হয়ে দাঁড়ালেও আমারও যে একটা ছায়ার প্রয়োজন সেটা কিন্তু ভগবান বোঝে না, তাই এত তাড়াতাড়ি আমার বাবাকে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। বাবা মা ছাড়া তো পৃথিবীর সব কিছুই অন্ধ। সবাই তোমার কাছে স্বার্থ খুঁজবে, সবাই তোমার কাছে নানান কথা শোনাবে, তোমার কাজের জন্য তোমাকে 5টা কথা শোনাবে। কিন্তু বাবা মা এমন একটা জিনিস যাদের কাছে তুমি তোমার সমস্ত আরাম, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট সব বলে নিস্তার পাও। এই যেমন ধরো তোমার হয়তো জামা কাপড় কাচতে ইচ্ছে করছে না বা নিজে বেড়ে খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু মায়ের হাজার কষ্ট হলেও ঠিক তোমাকে করে খাওয়াবে। আবার যেমন বাবা ধরো কোনো জিনিসের আমার খুব দরকার হলো, তার প্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে তার সন্তানের জিনিসটা ঠিক এনে দেবে কিনে। তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো একবার ছাদে জামা কাপড়গুলো দিতে। তো জামা কাপড়গুলো দিয়ে এসে তারপর বসাবো রান্না। আর আজকে রান্না যেহেতু সেরকম কিছু নেই, তাই সেই রকমভাবে কিছুই রান্না বান্না হবে না। তো সেই জন্য একটু লেট করে স্নান করলাম। তো চলো এখন ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি। স্নান টান করা কমপ্লিট করে এখন এসেছি ছাদে। আর আজকে কিন্তু আমি শাড়ি পরেছি আমার শাশুড়ি মায়ের। মায়েদের শাড়ি পরার অনুভূতিটাই অন্যরকম থাকে। মায়েদের শাড়িতে না মা একটা গন্ধ থাকে, যেমন দেখবে নিজের শাড়ির মধ্যে কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় না। যেমন প্রত্যেকটা খাবারের মধ্যে মায়ের হাতের ছোঁয়া যদি থাকে, সেই খাবার যেমন অমৃত হয়ে ওঠে, তেমন ঠিক মায়েদের শাড়ি কাপড় সব কিছুতেই মা একটা গন্ধ থাকে। বাতাসাই দেবো, তো বাতাসা দিলে কি হয়, সুবিধে হয়। আর মিছরিগুলো তো গোপালের জন্য ঠিক আছে, তো সেই জন্য এই যে বাতাসা এনেছি। এখন ঠাকুরকে দেবো বাতাসা। তো বাতাসা দিলে সুবিধেই কিন্তু অনেকটা। আর হচ্ছে আমাদের যে এখানেতে বাতাসার দাম কিন্তু অনেক বেশি, তবে আমার বাপের বাড়িতে কিন্তু বাতাসার দাম অনেক কম। তো যাই হোক, বেশি আর দামের কি আছে, ভগবানকে উৎসর্গ করছি, এর থেকে বড় জিনিস আর কি হয়। ভগবান না থাকলে তো এত সুখে থাকা সম্ভব নয়। তাই ভগবানের দোয়াতে, ভগবানের দেওয়া সব কিছু দিয়েই ভগবানকে দিচ্ছি। যখন একটা মেয়ে বাপের বাড়িতে অনেক যত্নে বড় হয়, অনেক আদরে বড় হয়, সে তখন সেই আদর সেই যত্ন শ্বশুরবাড়িতে এসেও খোঁজে, তার শ্বশুর শাশুড়ির মধ্যেও খোঁজে। তার চলন বলন সব কিছুটা তার শ্বশুর শাশুড়ির সঙ্গেও করতে চায়। কিন্তু মা বাবা তো মা বাবাই হয়, আর শ্বশুর শাশুড়ি তো শ্বশুর শাশুড়িই হয়। একজন মা বাবার কাছে তার সন্তান সবথেকে প্রিয় হয়ে ওঠে, কিন্তু একজন শ্বশুর শাশুড়ি সেই সমস্ত কিছু মানতে পারে না। পর্ব তো মিটে গেছে, এবার হচ্ছে রান্নার পর্ব। তো আজকে খুব সিম্পল খাবার খাবো, যেমন হচ্ছে আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ। তো ভেন্ডি ফ্রিজেতেই রয়েছে, এখন বার করব, করে কুকারে করে আলু আর ভেন্ডিকে একসঙ্গে দিয়ে সিদ্ধ বসিয়ে দেব, আর সেটা দিয়েই হচ্ছে ভাত খাবো। তো চলো এখন কাটাকুটিগুলো করে নিই। আজ দুপুরের হচ্ছে খুব সিম্পল খাবার, কিন্তু খুব তৃপ্তিদায়ক খাবার। আমরা বাঙালিরা এরকম তৃপ্তিদায়ক খাবার খেতে কিন্তু বেশ ভালোবাসি। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এই যে এখন কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, ব্যাস। আর এখানে ভেন্ডি সিদ্ধ, ডাল সিদ্ধ আর ভাত, ব্যাস। এই হচ্ছে বৃহস্পতিবারের সুন্দর খাবার। রাতে যদি কিছু খাই সেটা অবশ্যই রান্না করব, দেখাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। অনেকেই বলে আমি একা একা কিভাবে থাকি, তবে এই একা থাকার মধ্যে না অনেক শান্তি। অনেকজন মিলে যখন একসঙ্গে থাকা হয় তখন অনেকজনের ডিসিশান, অনেকজনের কথা শুনতে শুনতে আমার ভালো নাও লাগতে পারে,
তাই একা একা থাকাটা আমি সেও মনে করি। যেমন ইচ্ছে করে তুমি রান্না করো, যেমনভাবে ইচ্ছা খাও, যেমনভাবে ইচ্ছা তুমি থাকো। কখনো ঘুম পেলে ঘুমিয়ে পড়ো, না ঘুম পেলে জেগে ফোন দেখো, কাজ করতে ইচ্ছে করলে করো, না করতে ইচ্ছে করলে না করো, বাজার করলে খেতে পাবে, না করলে না খেতে পাবে। তো এরকম জীবনটা সত্যি অনেক সুন্দর আমি মনে করি। তো এইভাবেই বেশ কিন্তু দিনগুলো আমার ভালো কাটছে। বাপের বাড়ি থেকে আসার পর দেখি মুসুর ডালের ডাব্বায় প্রচুর হয়েছিল পোকা, তাই মুসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করতে দিয়েছি। যদিও শুকনো করতে দিতে অনেক বেলা হয়ে গেছে, তারপরও আর একটা যদি রোদ খাওয়াই তাহলে শুকনো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই মুসুর ডালগুলো হচ্ছে চাষের মুসুর ডাল, আমার শাশুড়ি মা দিয়েছিলেন। রিগাটায় 6:30 মতো হয়ে গেছে। তো ছাদ থেকে এইমাত্র জামা কাপড় নিয়ে আর নিচে এলাম। আর এখন হচ্ছে সন্ধে দেব, এখনও সন্ধে দেওয়া কিন্তু হয়নি। আর হচ্ছে ওদিকে গোপালকেও খেতে দেব। তো আজকে কিন্তু গরম, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো যার জন্য সত্যি কথা বলতে কি খুবই একটা হচ্ছে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে। সমস্ত রকম এই কাজকর্ম করতে করতে গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে। সব থেকে বেশি কষ্ট লাগছে ওই যে দূর দূরান্তে দেখতে পাচ্ছি সকল মানুষ যাচ্ছে আসছে, তো তাদেরও তো অনেক কষ্ট হচ্ছে। তবু তো আমরা ঘরের ভিতর আছি বলে হয়তো আমাদের কষ্টটা অনেকটা কম। তো যাই হোক, চলো এখন সন্ধে টন্ধে দিয়ে নিই, পরে আবারও কথা হবে। সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে নিয়ে যাচ্ছি গোপুলের জন্য দুধ। তো গোপুলকে সন্ধ্যেবেলা এখন দুধ দেওয়া হয়, তো সেই জন্য দুধটা গরম করলাম, করে আর ওদেরকে খাওয়াবো। এই যে দেখো গোপুলরা বসে রয়েছে, ওদেরকে এখন দুধ খাওয়াবো। এ নাও বাবা, ও বাবা, বাবারে। তো এই হচ্ছে আমার গোপুল, গোপুলদেরকে দুধ খাওয়ানো হয়ে গেছে, এবার ওরা নিজেরা খাবে আর আমি চা খাবো। তো বন্ধুরা, তোমরা তোমাদের বাবাদের সম্পর্কে একটা সুন্দর করে কমেন্ট আমার কমেন্ট বক্সে করে যাও। আমি দেখতে চাই প্রত্যেকটা বাবা মার প্রতি তার সন্তানদের কেমন অনুভূতি। সবাই ভালো